মাথিকে তিনজন নরপিশাচ একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করে, কিন্তু মাথি জানেই না তারা কারা, তাদের পরিচয় কি, কে আছে এইসবের পিছনে। আজকের আয়োজনে আমরা সকল তথ্য তুলে ধরব এই সিনেমার। ধর্ষণ হওয়ার পর কি বিচার পেল মাথি? গল্পটি শুরু করার আগে বলে নিচ্ছি, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন মূল গল্প শুরু করা যাক। জঙ্গলে একটি মেয়েকে পাওয়া যায়। চোখ বাঁধা অবস্থায় মেয়েটি অজ্ঞান হয়ে সেখানে পড়েছিল, আর তার নামই মাথি। মাথির যখন জ্ঞান ফিরে তখন সে বুঝতে পারে তাকে ধর্ষণ করা হয়েছে। এখানে সিন কাট হয়ে যায় এবং 3 মাস আগের একটি ঘটনা দেখানো হয়। মাথির এঙ্গেজমেন্ট হচ্ছে সরল নামের একটি ছেলের সাথে। এঙ্গেজমেন্টের ঠিক 3 মাস পর তাদের বিয়ে হবে। মাথি শহরের একটি সুপার শপে সুপারভাইজারের চাকরি করত। মাথি ঠিক প্রতিদিনের মতো আজও অফিসে আসে এবং সেখানে গিয়ে সে সকল সেলসম্যানদের কিছু কথা বলছিল। মানুষের জীবনে নানা রকম সমস্যা আসে, তোমরা সবাই সকল সমস্যা বাইরে রেখে কাজে আসবে। মনে রাখবে যে কাজের বিনিময়ে তোমার আহার জোটে, সেটা মনোযোগ দিয়ে করতে হবে। এরপর মাথি সার্ভার রুমে চলে যায়। সেখানে গিয়ে মাথি সিসিটিভিতে দেখতে পায় অনিতা নামের একজন সেলস এক্সিকিউটিভ ফোনে কথা বলছে। মাথি বিষয়টি নিয়ে ভাবে আর সে অনিতার কাছে যায় এবং জিজ্ঞাসা করে কি হয়েছে। মাথি দেখতে পায় অনিতা কান্না করছে। অনিতা মাথিকে জানায় প্রভু নামে একটি ছেলের সাথে তার সম্পর্ক ছিল, কিন্তু অনিতা এখন জানতে পেরেছে প্রভুর স্বভাব চরিত্র একদম ভালো না। অনিতা প্রভুর সাথে কোনো সম্পর্ক রাখতে চাচ্ছে না। অনিতার মা তার জন্য ছেলে দেখেছে, কিন্তু সমস্যা হচ্ছে প্রভু অনিতাকে ব্ল্যাকমেল করছে, অনিতাকে ভয় দেখাচ্ছে, তাদের শপেও নাকি আসবে। তখন মাথি বলে তুমি ভয় পেও না, ও শপে আসলে আমি সেটা দেখে নিব। কিছুক্ষণ পর প্রভু মাতার অবস্থায় সেখানে প্রবেশ করে। প্রভু এসে অনিতাকে তার সাথে যেতে বলে, কিন্তু অনিতা প্রভুর সাথে কোনোভাবেই যেতে চায় না, কিন্তু প্রভু অনিতাকে জোর করতে থাকে। তখন সেখানে মাথি এসে বলে কি সমস্যা, কি হয়েছে? তখন প্রভু বলে আমি অনিতাকে অনেক ভালোবাসি, আমরা একসাথে অনেক সময় কাটিয়েছি, অনেক রাতও কাটিয়েছি। অনিতা এখন বলছে সে আমার সাথে কোনো সম্পর্ক রাখবে না। এটা বললেই কি হয়ে গেল? তখন মাথি বলে তুমি যদি সত্যি ওকে ভালোবাসতে তাহলে ওর কাজের জায়গায় এসে এমন সিন ক্রিয়েট করতে না। প্রভুর সাথে মাথির একটু ঝগড়া হয়ে যায়। তখন মাথি সিকিউরিটি গার্ডদের দ্বারা প্রভুকে সেখান থেকে বের করে দেয়। প্রভু যাওয়ার সময় মাথিকে হুমকি দিয়ে যায় যে আপনি কাজটি ঠিক করলেন না, যখন আমার গ্যাং নিয়ে আসবো তখন দেখবো কে বাঁচায় অনিতাকে। এইসব ঝামেলা দেখে ম্যানেজার মাথির কাছে আসে এবং জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন মাথি বলে ছেলেটি অনিতাকে জ্বালাতন করছিল শপে এসে, তাই আমি বের করে দিয়েছি। তখন ম্যানেজার বলে যাই হোক তুমি সামলে নিও সবকিছু। ডিউটি শেষ করে মাথি তার স্কুটার নিয়ে বের হচ্ছিল, তখনই দৌড়ে অনিতা তার কাছে আসে এবং বলে ম্যাডাম প্রভু গেটের বাইরে দাঁড়িয়ে আছে, এখন কি করব? মাথি তার নিজের স্কুটারে অনিতাকে নিয়ে যেতে থাকে। রাস্তায় মাথি অনিতাকে বলে তুমি কি কোনো ধরনের অপরাধ করেছো? এত ভয় পাচ্ছ কেন? বেশি ভয় পেলে প্রভুর সাহস আরো বেড়ে যাবে। তুমি তোমার মতো থাকো, যদি অতিরিক্ত কিছু করে তাহলে আমরা পুলিশকে ইনফর্ম করব। এরপর মাথি রাতে অনিতাকে তার বাড়িতে ড্রপ করে আসে। একদিন সকালে অনিতা তার মাকে নিয়ে মাথির কাছে আসে, কারণ মাথির জন্যই অনিতা প্রভুর কাছ থেকে মুক্তি পেয়েছে। অনিতার মা অনিতার জন্য বিয়ে ঠিক করেছে, তাই প্রথম কার্ডটি তারা মাথিকে দিতে এসেছে। অনিতা বলে ম্যাডাম আমাদের গ্রামের নাম কোরাইল কানাল, সেখানেই আমার বিয়ে হবে। গ্রামটি ছোট হতে পারে, কিন্তু আপনি যদি আমাদের গ্রামে যান তাহলে গ্রামের প্রকৃতির স্নিগ্ধতায় আপনি মুগ্ধ হয়ে যাবেন। তখন মাথি কথা দেয় যে সে অবশ্যই অনিতার বিয়েতে যাবে। একদিন শপে মাথি ডিউটি করছিল। মাথি খেয়াল করে একটি ছেলে 2টি শার্ট নিয়ে ট্রায়াল রুমে ঢুকেছে। ট্রায়াল রুম থেকে বের হওয়ার সময় সে একটি শার্ট নিয়ে বের হয় আর আরেকটি শার্ট খুঁটির মধ্যে লুকিয়ে রাখে। এখান থেকে বের হয়ে একজন সেলসম্যানকে ইশারা দিয়ে বাইরে চলে যায়। সেলসম্যানের নাম সতীশ। মাথি সবকিছু বুঝতে পারে। এরপর মাথি ছেলেটিকে আটকাতে বলে। মাথি সেই সেলসম্যান সতীশকে ডাকে এবং তার রুমে ছেলেটি আসলে মাথি বলে আমি জানি ও তোমার বন্ধু, ওকে ফোন করো এবং যেখান থেকে শার্টটি নিয়েছে সেখানে রেখে যেতে বলো। সতীশ উপায় না পেয়ে তার বন্ধুকে ফোন দেয় এবং ছেলেটি সেই শার্টটি রেখে যায়। সতীশ ম্যাডামের কাছে ক্ষমা চায়, কিন্তু মাথি বলে তুমি তো চুরি করেছো, এর কোনো ক্ষমা হয় না। সবাই জানার আগে চাকরি ছেড়ে এখান থেকে চলে যাও। সতীশ মাথিকে
মাথিকে অনেক অনুরোধ করে কিন্তু মাথি তাকে ক্ষমা করে না। এক পর্যায়ে সতীশ মাথিকে রাজি করাতে না পেরে সব থেকে চাকরি ছেড়ে চলে যায়। পরদিন আমাদের দেখানো হয় সরল মাথিকে নিয়ে তার দাদার বাড়িতে এসেছে। বিয়ের পর তারা এক সপ্তাহ এই বাড়িতেই থাকবে। সরল মাথিকে একটি রুমে নিয়ে যায়। এই রুমটি নাকি লাকি রুম। এই রুমে তাদের সকল পূর্বপুরুষেরা বাসর রাত কাটিয়েছে। এখানে থাকলে তাদের বাসর রাত নাকি খুব ভালো কাটে, এইটাই মনে করতো তারা। এরপর আমাদের প্রভুকে দেখানো হয়। প্রভু তার বন্ধুর সাথে তার দুঃখ শেয়ার করছিল। প্রভু তার বন্ধুকে বলে অনিতা আমাকে ছেড়ে যেত না, শুধুমাত্র মাথির জন্য সে আমাকে ছেড়ে গিয়েছে। মাথি অনিতাকে বুঝিয়েছে। তখন প্রভুর বন্ধুরা বলে তুই চিন্তা করিস না, আমরা দেখব বিষয়টা, তোকে অনিতার কাছেই নিয়ে যাব। এরপর দেখানো হয় কোরাল কানারে, যেখানে অনিতার গ্রাম এবং অনিতার বিয়ে ছিল আজ। সেখানে মাথি অর্জুন আসে। তারা একটি হোটেলে উঠে। মাথি চায় যেহেতু একটি নতুন জায়গা তো সে ঘুরে দেখবে জায়গাটা কেমন। এজন্য মাথি বেরিয়ে পড়ে ঘোরার জন্য। এখানকার সবথেকে জনপ্রিয় জায়গা হচ্ছে পাহাড়ের ওপরে থেকে সানসেট দেখা। তো মাথি সারাদিন এদিক সেদিক ঘুরে বেড়ায়। যখন সন্ধ্যার কাছাকাছি সময় হয় তখন সে সানসেট দেখতে যায়, কিন্তু মাথি সেখানে আসতে একটু দেরি করে ফেলে। অন্য সব মানুষেরা সানসেট দেখে পাহাড় থেকে নেমে পড়েছে। মাথি একা একা পাহাড়ের ওপরে থেকে সৌন্দর্য উপভোগ করছিল। হঠাৎ পেছন থেকে কয়েকজন এসে মাথির মুখ চেপে ধরে। তারা মাথিকে একটি জঙ্গলে নিয়ে যায়। এটাই আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম যে মাথিকে একটি জঙ্গলে ফেলে রাখা হয়েছে, থেকে ধর্ষণ করা হয়েছে। মাথি কান্না করতে থাকে। তার ফোনের ব্যাটারি ডাউন হয়ে গিয়েছে, কাউকে ফোন দিতে পারে না। এরপর দেখানো হয় মাথির বাস মাথির জন্য 15 মিনিট অপেক্ষা করে ছেড়ে দিয়ে চলে যায়। আমরা দেখতে পাই সেই বাসে সতীশ ছিল। সতীশ হলো সেই ছেলে যাকে মাথি চাকরি থেকে বের করে দিয়েছিল। যাই হোক, মাথি জঙ্গলে হাঁটতে থাকে। তার শরীর খুব ক্লান্ত ছিল। হাঁটতে হাঁটতে মাথি একটি রাস্তা দেখতে পায়। এখানে মাথি একজন লোককে দেখতে পায়। মাথি জিজ্ঞাসা করে আশেপাশে কোনো হসপিটাল আছে কিনা। লোকটি বলে আশেপাশে কোনো হসপিটাল নেই, গাড়িও নেই। এই রাস্তায় তেমন কোনো গাড়ি চলে না। তবুও একটি গাড়ি তারা পায়। লোকটি মাথিকে গাড়িতে তুলে দেয় এবং তাদের বলে মাথিকে যেন হসপিটালে নামিয়ে দেয়। গাড়ি মাথিকে ঠিক হসপিটালেই নামিয়ে দেয়। মাথি হসপিটালে প্রবেশ করে। অনেক রাত হওয়ার কারণে মাথি তেমন কোনো ডাক্তার পাচ্ছিল না, তবু সিরিয়ালে বসে থাকে। এরপর মাথি একজন ডক্টরকে দেখতে পায়। সে তাকে বলে আমার একজন লেডি ডক্টর লাগবে, এখন কি পাবো? তখন ডক্টর বুঝে যায় আসলে ব্যাপারটা কি। এরপর একজন লেডি ডক্টর আসে। ডক্টরকে বলে আমার সাথে রেপ হয়েছে, আমার খুব ব্যথা করছে, আপনি কিছু একটা করেন। ডক্টর জানায় এমন ঘটনায় আগে পুলিশকে কমপ্লেন করতে হবে। এরপর মাথিকে একটি ব্যথার ওষুধ দেয় এবং থানার অ্যাড্রেস দেয়। লেডি ডাক্তারটির সেই অ্যাড্রেস মোতাবেক মাথি থানায় যেতে থাকে। থানায় পৌঁছে দেখতে পায় তখন নতুন বিল্ডিং এর উদ্ভাবনের জন্য চারদিকে লাইটিং করা ছিল। দিন পরেই থানার নতুন বিল্ডিং উদ্ভাবন করা হবে। পুলিশেরা মাথিকে 2 দিন পরে আসতে বলে, কিন্তু মাথি জানায় যে অন্য শহরের। এরপর তাকে থানার এসআই এর কাছে পাঠানো হয়, যার নাম নায়া গাম। সবাই সংক্ষেপে তাকে নায়া বলতো। তো নায়া মাথিকে জিজ্ঞাসা করে কি হয়েছে। মাথি সব ঘটনা বলতে একটু ইতস্ত বোধ করছিল। নায়া সবাইকে বের করে দেয় রুম থেকে। তখন মাথি জানায় সে একটি বিয়েতে এসেছে, সে এখানে সানসেট দেখতে গিয়েছিল। 3 জন লোক তার মুখ চেপে ধরে তাকে একটি জঙ্গলে নিয়ে যায় এবং এরপর তাকে ধর্ষণ করে। মাথি তাদের মুখ দেখতে পারেনি। সব শোনার পরে এসআই নায়া হেড কনস্টেবল মধুকে বলে ওই পাহাড়ের আশেপাশে যত দোকানদার আছে সবার কাছে খোঁজ নাও। মাথি আরো জানায় যখন সে জঙ্গল থেকে বের হচ্ছিল তখন 3 রাস্তার মোড়ে 2টি বাইকে 3 জন লোককে দেখতে পায়। তারা পুলিশের জিপ দেখে পালাচ্ছিল। রাতের অন্ধকারের কারণে বাইকের নাম্বার সে দেখতে পারেনি। মাথিকে নায়া জিজ্ঞাসা করে তুমি কি তোমার এইসবের ব্যাপারে তোমার পরিবারকে জানিয়েছো? তখন মাথি বলে আমি এখনো জানাইনি, তবে জানাবো। মাথি বলে যারা আমার সাথে এমন কাজ করেছে আমি তাদের শাস্তির কথাই এখন ভাবছি। স্যার আপনারা তাদের শাস্তি দেন। নয়া জিজ্ঞাসা করে চেন্নাই থেকে কি তুমি একাই বিয়ে খেতে এসেছো? তখন মাথি জানায় যে তার সাথে তাদের শপের ম্যানেজার অর্জুন ও তার ওয়াইফও এসেছে, তারা চলে গিয়েছে। মাথি আরো বলে সে বিয়েতে সতীশকে দেখেছে। নয়া জিজ্ঞাসা করে সতীশকে? মাথি বলে সতীশ আমাদের শপের সেলসম্যান ছিল, সে সব থেকে চুরি করার চেষ্টা করেছে, তাই আমি তাকে চাকরি থেকে বের করে দিয়েছি। সতীশ বিয়েতে এসেছে কিন্তু সে আমার সাথে কোনো কথা বলেনি।
পর এসআই নয়া অন্য একটি এসআইকে ফোন দিয়ে বলে সকল চেকপোস্টের নজর রাখতে। সতীশ নামের ছেলেটি যেন কোনোভাবেই এই জায়গা থেকে বের হতে না পারে। জায়গা থেকে একটি চেকপোস্টে থেকে সেই 3 জনকে থানায় আনা হয়, যাদের মাথি দেখেছিল, যারা পুলিশের জিপ দেখে লুকিয়েছিল। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, তারা কোনো কথার উত্তর দিতে পারে না, তাই পুলিশ তাদের মারধর করতে শুরু করে। এদিকে ইনভেস্টিগেশন চলছিল আর অন্যদিকে পুলিশদের নতুন জায়গা মানে নতুন বিল্ডিং এ শিফট হওয়ার কাজ চলছিল। মানে সব মালামাল পুরনো বিল্ডিং থেকে নতুন বিল্ডিং এ নেওয়া হচ্ছিল। সময় মাথির মনে পড়ে মাথিকে প্রভু ফলো করছিল। মাথি যখন চেন্নাই থেকে কোরাইল কানারে আসবে তখন সে দেখেছে প্রভু তাকে ফলো করছে। এই বিষয়ে সে পুলিশকে জানালে পুলিশ বলে প্রভুকে। তখন মাথি প্রভুর সম্পর্কে সবকিছু বলে। এরপর এসআই নায়া মাথিকে বলে, আপনি তো দেখছি ভালো সমস্যা নিয়ে ঘুরছেন। এরপর এসআই নায়া অন্য একজনকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে যে প্রভু নামের কেউ চেন্নাই থেকে এসেছিল কিনা। এরপর পুলিশেরা প্রভুকে খুঁজতে থাকে নানান হোটেলে, যে প্রভু নামের কেউ কোনো হোটেলে উঠেছে কিনা। কিন্তু খুঁজতে খুঁজতে তারা একটি হোটেল পায় যেখানে প্রভু নামের একটি ছেলে তার কয়েকজন বন্ধুকে নিয়ে এই হোটেলে উঠেছিল, কিন্তু তারা কোনো এক কারণে সেই রাতেই হোটেল ছেড়ে চলে যায়। পুলিশেরা খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে তারা প্রভু সহ সবাইকে একটি খাবার হোটেলে পায়, সেখান থেকে ধরে সবাইকে থানায় নিয়ে আসে। এদিকে পুলিশেরা সেই 3 জনকে মারধর করে। এসআই নায়া জিজ্ঞাসা করে, তোরা পুলিশকে দেখে পালাচ্ছিলি কেন? তখন তারা জানায় থানার পাশে ডিকালাম পাহাড় থেকে তারা 2টি বাইক চুরি করেছে, তাই তারা পুলিশকে দেখে লুকিয়ে পড়েছিল আর পুলিশেরা এই বাইকেরই খোঁজ করছিল। এরপর পুলিশরা প্রভুদের জিজ্ঞাসা করতে থাকে, তোরা এখানে কেন এসেছিস আর মাথিকে কেন ফলো করছিলি? এটা বলে তারা মাথিকে দেখায়। মাথিকে দেখে প্রভু বলে, এর জন্যই সবকিছু হয়েছে। প্রভুকে মারতে থাকে পুলিশ। প্রভু জানায় এখানে তার এক্স গার্লফ্রেন্ডের বিয়ে হয়, তার গার্লফ্রেন্ডের ঠিকানা জানে মাথি, তাই মাথিকে ফলো করেছে প্রভুরা। অনিতার বাড়িতে যাওয়ার জন্য তখন পুলিশ তাকে জিজ্ঞাসা করে, তাহলে তোরা কেন ওই বাড়িতে যাসনি? প্রভু বলে, অনিতার পরিবার জেনে গিয়েছে, আমাদের সবাইকে দেখে ফেলেছিল, ভেবেছি পুলিশে কমপ্লেন করবে, তাই আমরা হোটেল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। এর বাইরে আমরা কিছু জানি না। তো পুলিশেরা সতীশকে থানায় ধরে এনেছে। সতীশকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু সতীশ বলে সেও কিছু জানে না। সতীশ অন্যদিকে বাইক চুরি করা 3 জন আর প্রভুদের আলাদা আলাদা করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এমন সময় মাথি বলে, আমার মনে হয় এদের কেউ আমার সাথে এমন কাজ করেনি। এখানে যারা আছে তারা সবাই বয়সে কম। আমাকে যারা ধর্ষণ করেছে তাদের মুখ আমি ঠিকই দেখতে পারিনি, তবে তারা এত কম বয়সী হবে না, তাদের বয়স 40 থেকে 45 বছর হবে। এবার নায়া একটু রেগে যায়। সে বলে, তুমি এক এক সময় এক এক কথা বললে কিভাবে হবে? আমার ঠিকঠাক বলতে হবে আসলে কি হয়েছে। নয়া বলে, তোমার উল্টাপাল্টা কথা বললে আমি আসল আসামিকে কখনোই খুঁজে বের করতে পারবো না। মাথি এসআই নায়ার গলায় একটি আঁচিল দেখতে পায়। যখন তাকে ধরে নিয়ে যাচ্ছিল 3 জনের মধ্যে সে একজনের গলায় এমন আঁচিল দেখেছিল। এতে সে বুঝে যায় তাকে যে রেপ করা হয়েছে তাদের 3 জনের মধ্যে একজন এই এসআই নায়া। মাথি যে বুঝে গিয়েছে সেটা সে নায়াকে বুঝতে দেয়নি। মাথি প্রচন্ড ভয় পেয়ে যায়। এইসব বুঝার পর তার গলা শুকিয়ে যায়। এরপর নায়া মাথিকে বলে, কিছুদিন আগে 22 বছরের একটি মেয়ে এমন একটি কেস নিয়ে এসেছিল। মেয়েটি যাদের নাম বলেছে আমি তাদের নামে এফআইআর করেছিলাম। সে মেয়েটির বিষয়টি সারা শহরের সবাই জানে। যাদের নামে এফআইআর করেছিলাম তারা সবাই ছাড়া পেয়ে যায়। মাঝখানে থেকে এই মেয়ের বিষয়টি সবাই জেনে গেল। মেয়েটির তো আর বিয়ে হবে না, কারো সামনেও যেতে পারবে না। এক পর্যায়ে মেয়েটির পুরো পরিবার আত্মহত্যা করে মারা যায়। এখন তুমি কি চাও আমি এফআইআর করি? তুমি প্রথমে তোমার পরিবারের সাথে বিষয়টি নিয়ে কথা বলো এবং এরপর থানায় আবার এসো। মাথি ভয় পেয়ে সেখান থেকে বের হয়ে যাচ্ছিল। বের হওয়ার সময় সে সেখানে একজন পুলিশের হাতে সোনার আংটি দেখতে পায়, যার নাম ওয়াসিফ। তখন মাথির মনে পড়ে এমন একটি আংটি সে তখন দেখেছে, তখন তাকে রেপ করা হয়েছে। এরপর মাথি বাইরে চলে আসে। বাইরে এসে সে দেখতে পায় ইলাঙ্গু নামের একজন পুলিশ পানের মশলা খাচ্ছে। তখন সে একেও চিনে ফেলে, কারণ সেই রাতে সে পানের মশলাও খেতে দেখেছে। তার মানে মাথি সব বুঝে যায়। তার মানে হচ্ছে এই থানার 3 জন তাকে রেপ করেছে। তো মাথি যাওয়ার সময় একজন লেডি কনস্টেবলকে জিজ্ঞাসা করে, এই থানায় কি অন্য কোনো সিনিয়র অফিসার নেই? তখন লেডি কনস্টেবল জানায়, এখানে একজন সিনিয়র লেডি অফিসার আছে, আমাদের নতুন বিল্ডিং এর শিফটিং এর জন্য তিনি একটু ব্যস্ত আছে, কাল সকালে তিনি থানায় আসবে। তো মাথির কথা বলা দেখে ফেলে নয়া। তখন সেই লেডি কনস্টেবলকে ডাকে এবং জিজ্ঞাসা করে ওই
মেয়ে কি বলল। তখন লেডি কনস্টেবল জানায় সে আমার কাছে জানতে চেয়েছে বড় কোনো অফিসার আছে কিনা। তখন নায়া বুঝে যায় তারা ঝামেলায় পড়বে। তাছাড়া মাথি এইটা জানে যে তার সাথে যা হয়েছে তা এমন লোকেরা করেছে যাদের বয়স 40 থেকে 50 বছর। তারা বুঝে যায় মাথি তাদেরকে ধরিয়ে দিবে। তাই নায়া মাথিকে আবার থানার ভিতরে ডেকে আনে। এরপর তারা মাথির সাথে বেয়াদবি শুরু করে এবং তাকে জিজ্ঞাসা করে তুমি শিওর কিভাবে বলছো যে তোমাকে যারা রেপ করেছে তাদের বয়স 40 বা 50 বছর, নাকি আগে থেকে এমন অভিজ্ঞতা আছে যে বুঝে যাও কার বয়স কত হতে পারে। তাছাড়া আরো জিজ্ঞাসা করে তোমার কোথায় কোথায় এমন ব্যথা দিয়েছে। এগুলো শুধু আমাদেরই বললে হবে না, মিডিয়ার সামনেও তোমাকে এমন উত্তর দিতে হবে। তারা নানাভাবে কথা বলে মাথিকে সম্মানের ভয় দেখায়। ঠিক তখনই থানায় লেডি ইন্সপেক্টর আসে যার নাম মারাগাথান। তিনি এসিপির কাছে প্রোগ্রামের ব্যাপারে যাওয়ার সময় এখানকার অবস্থা দেখতে এসেছে। তো মারাগাথান আসার পর নায়া ও অন্যান্যরা মাথিকে নিয়ে অন্য রুমে যায় এবং স্টেটমেন্ট লিখতে থাকে। হঠাৎ করে থানায় সতীশের খারাপ অবস্থা হয়ে যায়। তখন মারাগাথান জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন নায়া বলে ম্যাডাম মামলার বিষয়ে আপনি সাবধানে যান, আমি দেখে নিব। লেডি ইন্সপেক্টর নায়ার উপরে সব দায়িত্ব দিয়ে চলে যায়। ম্যাডাম চলে যাওয়ার পরে নায়া মাথিকে বলে আমরা তোমার আসামিদের ধরার চেষ্টা করছি, চাইলে বড় ম্যাডামের সাথে কথা বলতে পারো। ম্যাডাম কাল আসবে, তখন সবকিছু তাকে ঠিক করে বলতে পারো। ঠিক তখনই মারাগাথান ম্যাডাম চলে আসে কারণ তার গাড়ির টায়ার পাংচার হয়ে যায়। নয়া ও সবাই ম্যাডামকে দেখে ভয় পেয়ে যায়। ম্যাডাম মাথিকে দেখেন এবং জিজ্ঞাসা করে এ কে, এত রাতে থানায় কেন। তখন নায়া জানায় ম্যাডাম একটা ইফটিজিং কেস আর কি। ম্যাডাম বলে থাক আমি দেখে নিচ্ছি। ম্যাডাম মাথিকে তার রুমে ডাকে এবং জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার সাথে। মাথি ম্যাডামকে সব ঘটনা বলে দেয়। তখন ম্যাডাম জানায় আমরা সাধারণত কোনো মেয়েকে সন্ধ্যা 6টার পরে থানায় রাখি না, তা সকল পুলিশেরাও জানে। তাও তোমাকে রাতে রাখা হয়েছে, তাই আমি বুঝতে পেরেছি একটা কিছু গন্ডগোল হয়েছে। মাথি সবকিছু বলে দিয়েছে। তো ম্যাডাম বলে আগামীকাল প্রোগ্রামের পর আমি নিজে তোমার কেস ইনভেস্টিগেট করব। ম্যাডাম মাথিকে থানায় নিজের রুমে থাকতে বলে। মাথিকে একটি কম্বল দিয়ে ম্যাডাম বাইরে আসে। বাইরে এসে ম্যাডাম নয়ার গলায় আঁচিল দেখতে পায় যেমনটা মাথি বলেছে। তারা জিজ্ঞাসা করে থানায় কে কে পানের মশলা খায়। তখন ম্যাডাম জানতে পারে ইলাং পানির মশলা খায়। যাওয়ার সময় ম্যাডাম নায়াকে বলে তোমরা কি স্টেটমেন্ট লিখেছো। তখন নায়া বলে জি ম্যাডাম শেষ, প্রায় একটু বাকি আছে। তখন ম্যাডাম বলে তোমার আর করতে হবে না, মনে হচ্ছে এই কেস নিয়ে খুব পরিশ্রম হয়েছে। মাথি বলল তার সাথে যারা এমন করেছে তাদের বয়স হবে 40 থেকে 50 বছর। তোমরা কম বয়সের বাচ্চাদের ধরে এনে অত্যাচার করছো, ভুল দিকে ইনভেস্টিগেট করছো। এইসব বলে ম্যাডাম সেখান থেকে চলে যায়। তখন নায়া বুঝতে পারে খুব শীঘ্রই তারা ধরা পড়ে যাবে। তারা বুঝে যায় যে মাথি সবকিছু বুঝে গিয়েছে যে আমরাই এই কাজ করেছি। কেস এখনো তাদের হাতে, কিন্তু কাল যখন ম্যাডামের হাতে চলে যাবে তখন আমরা ফেঁসে যাব। তাই তারা ভাবে মাথিকে কোনো কিছুতে স্টেটমেন্টে দেওয়ানো যাবে না। নায়া একটি প্ল্যান করে, থানার সকল আসামিদের ছেড়ে দেয়। তো পুলিশ আছে সবাইকে ছুটি দিয়ে দেয়। সবাই চলে যাওয়ার পরে তারা একটি পুরনো রুমের দরজা খুলে। মাথি রুমের দরজা খোলার শব্দ পেয়ে বাইরে আসে এবং সে দেখতে পায় সেখানে অন্য কোনো মানুষ নেই, শুধু সে 3 জন আছে যারা মাথির সাথে এই খারাপ কাজ করেছে। মাথি সব বুঝতে পারে এবং একটি ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে। সেটা মূলত থানার বাগান এবং পালানোর রাস্তা পায় না মাথি। বাগানের চারদিকে দেয়াল। তখন সেই 3 জন পুলিশ মাথিকে ধরে সেই পুরনো রুমে নিয়ে যায়। তারা জোর করে মাথির জামা কাপড় খুলে, জামা কাপড় খোলার পরে মাথিকে ভিডিও করে এবং ভিডিও করার পর মাথিকে ছেড়ে দেয়। জামা কাপড় পরার পর মাথি যখন বাইরে আসে মাথিকে বলে চুপচাপ থানা থেকে বের হয়ে যাও। যদি তোমাকে আবারও থানার ত্রিসীমানায় দেখি তাহলে তোমার এই ভিডিও সারা দুনিয়ার মানুষকে দেখিয়ে দিব। মাথি সেখান থেকে চলে যাওয়ার সময় পুলিশ 3 জন বলে মেয়েদের কাবু করার সব থেকে বড় হাতিয়ার হচ্ছে তাদের সম্মান। সম্মানের ভয়ে একদম কুচকে যায় মাথি। সব শুনতে শুনতে সেখান থেকে চলে যায়। পরের দিন পুলিশদের নতুন ভবনে উদযাপন হয়। এখানে নায়াকে তার ভালো কাজের জন্য মেডেল পরানো হয়। এদিকে মাথি চেন্নাই এসে তার নিজের ট্রিটমেন্ট করানোর জন্য হসপিটালে যায়। সেখানে সরলও ছিল। সেখানকার ডক্টর সরলকে জানায় মাথি তার মনে খুব আঘাত পেয়েছে। মেয়েরা এইসব বিষয়ে সব থেকে বেশি ব্যথা পায় তার মনে। এখন তুমি সবসময় ওর সাথে থাকবে, একমাত্র তুমি পারবে মাথিকে তার সাধারণ জীবনে ফিরিয়ে আনতে।
মাথিকে নিয়ে সরল বাড়িতে যায়। সরল মাথির সাথেই থাকতে চায়, কিন্তু মাথি সরলের সাথে থাকতে চায় না। সে সরলকে বলে, তোমার সাথে আমি থাকলে নিজেকে একটুও শান্তি দিতে পারবো না। আমার জানি অপরাধী মনে হয়, তুমি আমাকে একা ছেড়ে দাও। আর সরল চলে যায়। মাথি ঘুমাচ্ছিল। হঠাৎ করে মাথির ঘুম ভেঙে যায়। সেদিন রাত্রের কথা মনে পড়ে। মাথি তাড়াতাড়ি করে ওয়াশরুমে যায় এবং গোসল করে, কারণ তার এই শরীর নিজের কাছে অস্বস্তি লাগছিল। মাথি তার ছোটবেলার কথা ভাবতে থাকে। তার বাবা তাকে কত নিরাপদে রেখেছে। ছোটবেলায় মাথির যখন ওড়না দিত তখন সেফটি পিন না পরার কারণে তার মা তাকে বকাঝোকা করত। স্কুলের নানা স্পোর্টের অনুষ্ঠানে শর্ট প্যান্ট পরার কারণে মাথিকে অনেক বকাঝোকা দিত তার মা বাবা। এত নিরাপদে সম্মান বাঁচানোর পরও কেউ যদি সেই সম্মান নষ্ট করে, তাহলে এর থেকে দুঃখজনক আর কি হতে পারে। মাথি ভাবতে থাকে, তার ভিডিও করেছে পুলিশরা। সে যদি কমপ্লেন করে তাহলে তার ভিডিও পুরো দেশে ছড়িয়ে দিবে। কিন্তু মাথি তাদের শাস্তি নিজের চোখে না দেখে কিছুতেই শান্তি পাচ্ছে না। যা হওয়ার হয়ে যাক, সবকিছু ভেবে মাথি সরলকে নিয়ে কোর্টে যায় এবং একজন লয়ারকে সব ঘটনা বলে। লয়ার কোর্টের ডিআইজি কে এই বিষয়ে জানায়। ডিআইজি সেই থানায় ফোন দেয় এবং ইন্সপেক্টরকে বলে। তখন সেই লেডি ইন্সপেক্টর মারাগাথান জানায় যে হ্যাঁ, একটি মেয়ে এসেছিল। আমার খুব ব্যস্ততার কারণে আমি সেদিন সেই বিষয়ে সময় দিতে পারিনি। আমি মেয়েটিকে থানায় থাকতে বলেছিলাম, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল। পরের দিন এসে মেয়েটিকে আর পাইনি। কথা বলার পর মারাগাথান এসআই নয়াকে ফোন দেয় এবং বলে, তোমার নামে একটি কেস হয়েছে কোর্টে, তুমি থানায় এসে দেখা করো। পর থানার ইন্সপেক্টর মারাগান ও আরো অনেক পুলিশ মিলে মাথির কেসটি ইনভেস্টিগেশন করতে থাকে। তারা এভিডেন্স খুঁজতে থাকে। এদিকে সেই তিনজন রেপিস্ট সেখানে যাচ্ছিল যেখানে তারা এমন ঘটনা ঘটিয়েছে। যাবার পরে তাদের ব্যবহারে সকল জিনিস তারা নষ্ট করতে থাকে, যাতে করে তাদের কোনো এভিডেন্স সেখানে না থাকে। ঠিক তখনই সেখানে মারাগাথান সব পুলিশদের নিয়ে পৌঁছে যায়। তারা বুঝে যায় নায়া, ওয়াসি ও ইলাঙ্গুই এই কাজ করেছে। তাদের অ্যারেস্ট করে এবং থানায় নিয়ে যায়। ভয় দেখানোর পরও মাথি তাদের নাম বলে দিয়েছে, তাই তারা রেগে যায়। তারা তাদের একজন পরিচিত লোকের মাধ্যমে মাথির ভিডিওটি সব ধরনের সাইটে আপলোড করে দেয়। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সকল জায়গায় এই ভিডিওটি ভাইরাল করে দেয়। ভিডিও ভাইরাল করার পর মাথির কাছে তাদের সকল রিলেটিভরা ফোন করতে থাকে, যারা কখনো কোনোদিন কোনো কারণেই মাথিকে ফোন দেয়নি। তো মাথির এক বান্ধবী মাথিকে ফোন দিলে মাথি তাকে জানায়, আমি আগে থেকেই জানতাম তারা এই ভিডিওটি ভাইরাল করবে। তারা জোর করে আমার ভিডিও করেছে। তখন তার বান্ধবী জানায় এই ভিডিওকে এডিট করা হয়েছে, এডিট করে ভয়েস চেঞ্জ করা হয়েছে এবং স্পষ্ট বোঝা যাচ্ছে মাথির অনুমতিতে এইসব ভিডিও হয়েছে। মাথি নিজে ভিডিও দেখে এবং বুঝতে পারে যে এই ভিডিওটি এডিট করা হয়েছে। মাথি সরলকে ফোন দেয়। সরল বলে, তুমি চিন্তা করো না, কিছু হবে না, আমি তোমার সাথে আছি সব সময়। এইদিকে সেই রেপিস্ট তিনজন বুঝে গিয়েছে তারা কোনোভাবেই রেহাই পাবে না। ভিডিও এডিট করলেই কি, তারা এভিডেন্স নষ্ট করতে গেলেই ফেসে গিয়েছে। এরপর নায়া বুঝতে পারে যে এই মেয়ে বেঁচে থাকলে তাদের কেউ বেঁচে থাকতে পারবে না। তাই নায়া কিছু ভাড়া করা লোকদের বলে মাথিকে মেরে ফেলতে। মাথি ও সরল হসপিটালে যাচ্ছিল চেক আপ করাতে। তখন সেখানে নায়ার ভাড়া করা লোকরা আসে এবং তারা সেখানে একটি অ্যাক্সিডেন্ট করে, যার কারণে তারা মাথিকে মারতে পারেনি। এসআই নায়ার প্ল্যান এখানেই শেষ হয়ে যায়। তার কোনো প্ল্যানই কাজ করছে না। সরল বুঝে যায় এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা করানো হয়েছে মাথিকে মেরে ফেলার জন্য। নায়ার শ্বশুর একজন সাবেক পুলিশের সাথে কথা বলে যাতে মাথির সাথে আপোষ করা যায়। পরের দিন সরলকে সেই সাবেক পুলিশের সাথে দেখা করানো হয়। সেই পুলিশ সরলকে বলে, তোমরা তো কেস জিতে গিয়েছো, নায়া সহ তিনজনকে সাসপেন্ড করা হয়েছে, তারা আর কখনো চাকরিতে জয়েন করতে পারবে না। চলো আমরা নিজেরা আপোষ করে ফেলি, তারা তো তাদের শাস্তি পেয়ে গিয়েছে, তুমি কেস তুলে নাও, মাথিকে বিয়ে করে সংসার করো। এরপর সেখানে ওই তিনজনকে আনা হয় যারা এই কাজ করেছে। নায়া ও আরো দুইজন আসে সরলের কাছে ক্ষমা চাওয়ার জন্য। এখানে সরলের বাবা বলে, আমার আর এই মেয়েকে বিয়ে করার কোনো দরকার নেই, এর
থেকেও অনেক ভালো মেয়ে আছে, এই মেয়েকে বাড়িতে আনলে লোকেরা কি বলবে? তখন সরল বলে, বাবা ওর সাথে যা হয়েছে তার জন্য তো ওর কোনো অপরাধ নেই। অপরাধ করেছে তো তারা যারা ওর সাথে জোর করে এমন জঘন্য কাজ করেছে। বাবা তুমিই তো আমাকে বলেছিলে মাথি খুব ভালো মেয়ে, এখন কি হয়ে গেল? মাথি কি এমন কোনো খারাপ কাজ করেছে তুমি আমাকে বলো। মাথি খারাপ কাজ করেছে এমন একটা পয়েন্ট আমাকে বের করে দেখাও, তাহলে আমি মাথিকে বিয়ে করব না। এরপর সরল বলে, বিয়ে আমি করলে মাথিকেই করব। এরপর কোর্টে মাথিকে আনা হয়। মাথির সাথে যা যা হয়েছে সে সব ঘটনা বলে। জজ মাথির কথা শুনে মাথির প্রশংসা করতে থাকে। জজ বলে, ঘরে ঘরে তোমার মতো সাহসী মেয়ে থাকতো তাহলে একটি আসামিও ছাড়া পেত না। তুমি সবকিছুর তোয়াক্কা না করে সবকিছু শেয়ার করেছো, আর আজ সেই তিনজনের সাজা পাওয়ার সময় হয়ে গিয়েছে, আর কোনোভাবেই আইনের হাত থেকে বাঁচতে পারবে না। তখন মাথি বলে, ম্যাডাম আমার মতো অনেক নারী আছে যারা সাহসী, ওরা তিনজন আমার শরীরকে ব্যবহার করেছে নিজেদেরকে বাঁচাতে। একটি মেয়ের জীবনে সবথেকে বড় বেশি সম্মান হলো তার শরীর, কিন্তু আজ আমি সবথেকে বেশি সম্মান পাবো যারা আমার এই শরীরকে ব্যবহার করেছে তাদেরকে শাস্তি পেতে দেখে। ছোটবেলা থেকেই আমরা মেয়েরা আমাদের শরীরকে সবসময় আগলে রাখি। আমাদের মায়েরা আমাদের সবসময় বলে পেট দেখানো যাবে না, কোমর দেখানো যাবে না, পা দেখানো যাবে না ইত্যাদি, কারণ এই শরীর নাকি আমাদের সবথেকে বড় সম্মান। কিন্তু এই মুহূর্তে এই শরীরের থেকেও বেশি সম্মান ওই তিনজনের কঠোর শাস্তি পাওয়া। সকল কথা শোনার পর জজ সেই তিনজনকে সাজা দেয়, আর এখানেই সিনেমাটি শেষ হয়। সো বন্ধুরা, আজকে আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।